ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলছে আণবিক শক্তি সংস্থা। যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। গাজায় জিম্মিদের মুক্তির জন্য ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের, অস্ত্র সমর্পণের আহ্বান জানানোয় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হামাসের। এবং শুল্ক ইস্যুতে কোনো অবস্থাতেই মাথা নোয়াবে না যুক্তরাষ্ট্র, চীনকে আবারও সমঝোতার পথে হাঁটার পরামর্শ ট্রাম্পের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনল সংস্থাটি। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চাইলে তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। আর পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান নতি স্বীকার করবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানের সাথে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন চলছে। এরই মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমানে। আগামী শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা হবে। তবে এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে সংস্থাটি। জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন তথ্য দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। বলা হচ্ছে, জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। এ সময় পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি জিগস পাজল সমাধানের সঙ্গে তুলনা করেছেন IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে দিয়ে এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি। ইরানের কাছে এখন সবকিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করা সম্ভব হবে। ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। IAEA জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বর্তমানে 2015 সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেস্তে যায়। এদিকে দ্বিতীয় দফার আলোচনার আগে সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে। ইরানের সঙ্গে চুক্তি কেবল তখনই সম্ভব যদি এটি ট্রাম্পের চুক্তি হয়। যে কোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে বলে মন্তব্য করেন স্টিভ উইটকফ। এদিকে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উইটকফের মন্তব্যকে পরস্পর বিরোধী আলোচনার জন্য অসহযোগী বলে অভিহিত করেছেন। আমরা আমেরিকান পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি, যার মধ্যে কিছু পরস্পর বিরোধী। এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক না। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি বাতিল করা নিয়ে আলোচনা করা যাবে না। ইমরুল হাসান, আরটিভি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বন্দী অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য সেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ১০ জনকে মুক্তি দেওয়ার কথা হামাসের। তার পরিবর্তে ১২০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়। গাজায় যুদ্ধ শেষ করার বন্দোবস্ত হলেও বাফার জোনে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান করবে বলে জানায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তবে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানোয় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। বিস্তারিত দেখুন রাকিব হাসানের রিপোর্টে।
künftig noch mehr Soldaten in das Palästinensergebiet schicken. গেল 14 এপ্রিল গাজা যুদ্ধের দুই মধ্যস্থকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে গাজা উপত্যকায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবনা দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাবনায় 5টি বিষয় উত্থাপন করেছে দেশটি। প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্য থেকে 120 জনকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল, যার পরিবর্তে গাজায় বন্দী অবশিষ্ট জিম্মিদের মধ্য থেকে 10 জনকে মুক্তি দেওয়ার কথা বলা হয় ওই প্রস্তাবে। ইসরায়েলি বাহিনী আর গাজা উপত্যকার সব জায়গায় বিচরণ করবে না, বরং 19 জানুয়ারি যুদ্ধবিরতির আগে গাজার যেসব অঞ্চলে ছাউনি করা হয়েছিল সেসব ছাউনিতে অবস্থান করবে সেনারা। এছাড়া বিরতি চলাকালে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে চলাচলের জন্য নেতজারিম করিডোর ব্যবহার করতে পারবেন ফিলিস্তিনিরা, এমনটা জানানো হয় প্রস্তাবিত যুদ্ধবিরতিতে। গাজায় ফের ত্রাণবাহী ট্রাকের প্রবেশ এবং বাসভবন ও অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। গাজায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য 3 মধ্যস্থকারী দেশ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানানো হয়। হামাসকে সশস্ত্র সংগ্রামের পথ পরিত্যাগ করতে হবে এবং গাজায় বর্তমানে কতজন জিম্মি জীবিত বা মৃত অবস্থায় আছে তার সঠিক তথ্য প্রমাণ সহ উপস্থাপন করতে হবে বলেও জানানো হয় প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবে। ইসরায়েলের দেওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তিনি বলেন, হামাসের মূল চাওয়া হলো চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা, কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং হামাসের হাতে থাকা জিম্মিদের অর্ধেকই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রাকিব হাসান, RTV। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডকে তামাশা বলে অভিহিত করেছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, হার্ভার্ডকে আর সম্মানজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হবে না। পাশাপাশি এটি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর তালিকায় থাকার যোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটিকে আর কোনো কেন্দ্রীয় তহবিল দেয়া হবে না বলেও জানান তিনি। এর আগে গেল মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের নির্দেশনা না মানায় হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন বেশি ফেডারেল তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। এর কয়েক ঘন্টা পর বিশ্ববিদ্যালয়টির মূল্যবান কর ছাড় সুবিধা বাতিলেরও আহ্বান জানিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক যুদ্ধের আবহে আবারও চীনকে সমঝোতার পথে হাঁটার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন যা করার চীনকেই করতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি। এছাড়া কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র মাথা নোয়াবে না বলেও দাবি করে ওয়াশিংটন। চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিল্ট। আর চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের উচিত নতুন শুল্ক নীতি থেকে পুরোপুরি সরে আসা। ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘটনায় উদ্বেগে বিশ্ববাসী। বিশেষ করে চীনের উপর আরোপিত 245 ভাগ শুল্ক আরোপের পর থেকে পাল্টা শুল্ক আরোপের পরিমাণও বাড়িয়েছে বেইজিং। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, সমস্যা সমাধানে চীনকেই এগিয়ে আসতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে এই মন্তব্য করেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। আমাদের প্রেসিডেন্ট চীন সম্পর্কে তার অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তিনি ওভাল অফিসে আমাকে বলেছিলেন, বল এখন চীনের কোর্টে, ওদের আমাদের সঙ্গে সমঝোতা করা উচিত, আমাদের নয়। চীন আকারে অনেক বড় হলেও বিশ্বের অন্য কোনো দেশের থেকে আলাদা নয় বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন। তাই যুক্তরাষ্ট্র তাদের উপর শুল্ক চাপানোর ক্ষেত্রে কোনো বিশেষ ছাড় দেবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। আমাদের যা আছে চীনও তা চায়। শুধু চীন কেন, বিশ্বের সব দেশই চায় আমাদের যা আছে তা তাদেরও থাকুক। সবাই মার্কিন বাজারে জায়গা করে নিতে চায়, অথবা অন্যভাবে বলতে গেলে সবারই আমাদের অর্থের প্রয়োজন।
And since these are ongoing negotiations, I have nothing more to add on that. এরপরই অবশ্য চীনকে বার্তা দিয়ে তিনি জানান বেইজিং এর সঙ্গে চুক্তি করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প নিজেও, তবে এজন্য চীনকেই এগিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন ক্যারোলিন। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানির দিকে। দুই দেশের শুল্ক সংঘাতের আবহে তা আরও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুর দিকে চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, তবে পাল্টাপাল্টি শুল্ক ও প্রতিশোধের জেরে এই সংখ্যা দাঁড়ায় 245%। আর পাল্টা পদক্ষেপে চীন মার্কিন পণ্যের উপর 125% আমদানি শুল্ক ধার্য করে। তাছাড়া সম্প্রতি ট্রাম্প প্রশাসনকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিং প্রশাসন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্রের উচিত নতুন শুল্ক নীতি থেকে পুরোপুরি সরে আসা। এছাড়া বাড়তি শুল্ক সম্পূর্ণ বাতিল করার আহ্বানও জানায় দেশটি। আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে চীন যে পিছু হটবে না তাও জানিয়ে দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন তার দেশ বসে থাকবে না, চীনের নাগরিকদের বৈধ অধিকার থেকে বঞ্চিত হতে দেবে না তার প্রশাসন। ইমরুল হাসান, RTV। চীনের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের পর দক্ষিণ পূর্ব এশিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেই গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশই আত্মনির্ভরশীলতা এবং বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেন শি জিনপিং। বৈঠক শেষে 30টিরও বেশি সহযোগিতা চুক্তি সই করেন দুই নেতা। এ সময় যৌথ বিবৃতিতে তারা ঘোষণা দেন চীন ও মালয়েশিয়া কেবল বাণিজ্যিক নয়, কৌশলগতভাবে ভবিষ্যতের পথেও হাঁটবে একসঙ্গে। এদিকে চীন বলছে আসিয়ানের চেয়ারম্যানশিপ, উচ্চ প্রযুক্তি কেন্দ্র এবং মুসলিম বিশ্বে প্রভাবশালী কণ্ঠ হিসেবে চীনের দৃষ্টিতে মালয়েশিয়া এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সহযোগী। আমরা নিজেদের স্বার্থ অনুযায়ী উন্নয়নের পথ অনুসরণ করব, যেন সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় একে অন্যকে দৃঢ়ভাবে সহায়তা করা যায়। আমি মনে করি উন্নয়ন সহযোগিতায় ঐক্য গড়ে উচ্চমানের অংশীদারিত্বের মডেল স্থাপন করাও প্রয়োজন। ইয়েলো ফিভার বা পিত জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর বুধবার কলম্বিয়ার সরকার দেশজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে। গেল বছর থেকে এ পর্যন্ত দেশটিতে 74 জনের শরীরে এ রোগ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে 34 জনের। পিত জ্বরের প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুইলেরমো আলফান্সো জার্মিলো এমনটাই বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েলো ফিভার বা পিত জ্বর হল ভাইরাসজনিত রোগ যা এডিস ও হেমাগোগাস মশার কামড়ে ছড়ায়। এবার ভারতে বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সর্বোচ্চ আদালতে এই আইনের বিরুদ্ধে 73টি পিটিশনের শুনানি হয়। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বেঞ্চ কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছেন। হিন্দু দেবোত্তর বোর্ডে যদি মুসলিম সদস্য নিয়োগ না হয় তাহলে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন হবে সেই প্রশ্ন রাখে আদালত। পাশাপাশি ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় যে ধরনের সহিংসতা দেখা যাচ্ছে সেটাও বিচলিত করার মতো বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি। মানি লন্ডারিং এর অভিযোগে পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গেল মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ওলান্তা হুমালা, তবে সে সময় আদালতে উপস্থিত ছিলেন না নাদিন হেরেদিয়া। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। জানা যায় ব্রাজিলের নির্মাণ কোম্পানি ওদেব্রেখট থেকে অবৈধভাবে অর্থ নিয়ে 2006 ও 2011 সালের নির্বাচনী প্রচারে ব্যয় করেছিলেন ওলান্তা হুমালা। তার স্ত্রী হেরেদিয়া সে সময় তাদের দল ন্যাশনালিস্ট পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন। এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন হুমালার আইনজীবী। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।